6 এপ্রিল সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে ডিস্ট্রিক্টে জানিয়ে দিচ্ছে শিরোনাম। কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল, যত দ্রুত সম্ভব রায় কার্যকরের কথা জানালেন আইনমন্ত্রী। ঢাকা উত্তরের মেয়র পদে আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে করা রিট খারিজ। সিটি নির্বাচনে ফেরারি প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন, দেখামাত্র গ্রেপ্তার জানালেন আইজিপি। বাংলাদেশ ভারত সংশোধিত বাণিজ্য চুক্তির খসড়া মন্ত্রিসভা অনুমোদন, থাকছে করিডোর সুবিধা। জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ সকালে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা ছাড়া রায় কার্যকরের ক্ষেত্রে এখন আর কোনো বাধা থাকলো না। রোববার কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে সোমবার সিদ্ধান্ত জানানোর দিন ঠিক করে আদালত। এদিন প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আবেদনটি খারিজ করে। আদালতের আদেশের পর নিজ সম্মেলন কক্ষে রায় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশন ডিসমিস করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। কাজেই কামারুজ্জামানের বিচারের, যুদ্ধাপরাধের দায়ে তার যে বিচার, সেই বিচারের কার্যক্রমের পরিসমাপ্তি ঘটল আজকের এই রায়ের ঘোষণার মাধ্যমে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি অন্য মামলার মতো এক্ষেত্রে সুযোগ নয়, সৌজন্যতা বলে জানান তিনি। এই ব্যাপারে কোনো রকম আইনের কোনো রকম স্পষ্ট কোনো রকম বিধান নাই। 7 দিন বা 15 দিন হতে পারে না, এটা তাকে জানানো এবং জানানোর পরে একটি সময় প্রদান করা তাকে, এবং সেটা বিবেচনা করবে জেল কর্তৃপক্ষই। আসামি পক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমার বিষয়টি কামারুজ্জামানের সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নেবেন তারা। জনাব কামারুজ্জামান সাহেবের সঙ্গে বিস্তারিত পরামর্শ করে এবং ওনার দিক নির্দেশনা নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। গত বছর 3 নভেম্বর আপিল বিভাগের এই বেঞ্চই কামারুজ্জামানকে ট্রাইব্যুনালে দেয়া ফাঁসির রায় বহাল রাখে। মানবতা বিরোধী অপরাধে 7টি অভিযোগের মধ্যে 5টিতে মৃত্যুদণ্ড সহ অন্যান্য সাজা দেয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়ার সবকটি ধাপে আইনি লড়াইয়ের সুযোগ পেয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও যুদ্ধাপরাধী কামারুজ্জামান। তার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়াতে মৃত্যুদণ্ড বহাল থাকলো। এখন যে কোনো সময় রায়টি কার্যকর হবে। এর আগেও মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের আরও এক সহকারী সেক্রেটারি জেনারেল ফাঁসি হয়েছে। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আমাদের সঙ্গে আছেন। আনিসুল হক, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলেছেন যে আজকে রিভিউ পিটিশনটি খারিজ হয়ে যাওয়ার পর আর যত দ্রুত সম্ভব সেই রায়টি কার্যকর করা হবে। সেই রিভিউ পিটিশন খারিজ হওয়ার যে আদেশটি, সেই আদেশটি কি এখন আর কারা কর্তৃপক্ষের কাছে যাওয়ার দরকার আছে, বা এই ক্ষেত্রে আসলে বিধানটি কি জানাব আনিসুল হক আমাদের যদি একটু জানান। বিধানটা হচ্ছে যে নিশ্চয়ই রায়ের যে আদেশের যে আদেশের কাগজটা জেল কর্তৃপক্ষের কাছে যেতে হবে, এবং সেটা যাওয়ার সঙ্গে সঙ্গে জেল কর্তৃপক্ষ যেই সব আনুষ্ঠানিকতা আছে সেগুলি তো সম্পন্ন প্রায় করে ফেলেছেন। আর বাকি আনুষ্ঠানিকতা যেটা এই রায়ের কার্যকর করার জন্য, সেই ব্যবস্থা তারা করবেন। এই ক্ষেত্রে কি যেটি অ্যাটর্নি জেনারেল বলছেন যে এই ক্ষেত্রে কারা বিধি কার্যকর হবে না, এই দণ্ড কার্যকর করার বিষয়টি এখন পুরোপুরি সরকারের হাতে, এই বিষয়টি সম্পর্কে যদি আপনি আলোকপাত করেন। ব্যাপারটা হচ্ছে যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব যেটা বলেছেন, সেটা তিনি কাদের মোল্লার যে রিভিউ পিটিশনের যে রায় ছিল, সেই রায়ে উল্লেখ করা আছে যে এই সব মামলার বিষয়ে জেল কোড কার্যকর হবে না। জেল কোডের যে নিয়ম কানুন ছিল, এখন ক্ষমা চাওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য যে সময়সীমা সেখানে বেঁধে দেওয়া হয়েছিল, সেই সময়সীমা এখানে কার্যকর নয়। সেই ক্ষেত্রে ওনাকে একটা রিজনেবল টাইম দিতে হবে। সেইটা
কয়েক ঘন্টা সময় দিলে, ঢাকা শহরে কয়েক ঘন্টা সময় দিলে সেটা কোনো, আমার মনে হয় না রিজনেবলনেসের কোনো ব্যত্যয় হবে। কিন্তু যেটা সবচেয়ে জরুরি ব্যাপার সেটা হচ্ছে যে এই রায়ের এই যে শেষ আদেশ হয়েছে, এই আদেশের কপিটা কারাগারে পৌঁছতে হবে। আদেশের কপিটা কারাগারে পৌঁছতে হবে। আদেশের কপিটা কারাগারে পৌঁছানোর পর 21 দিন বা 28 দিনের যে ব্যাপার আছে আমরা দণ্ডবিধিতে দেখি, সেইটি কি এক্ষেত্রে বা কারাবিধিতে যে দেখি এইটি কি সেক্ষেত্রে প্রযোজ্য হবে? 21 দিনের আগে না বা 28 দিনের পরে না, ওরকম বিধানগুলি? আমি কিছুক্ষণ এই আপনার প্রশ্ন করার আগের উত্তরে আমি এটা বলেছি যে কাদের মোল্লার মামলায় যেই রিভিউ পিটিশন ছিল, সেই রিভিউ পিটিশনের যেটা রায়, আপিল বিভাগ সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে জেল কোড এখানে কার্যকর হবে না। আপনি যে 21 দিন এবং 28 দিনের বিধানের কথা বলছেন সেটা কিন্তু জেল কোডের বিধানের কথা বলছেন। যেহেতু আপনার কাদের মোল্লার রায়ে এটা পরিষ্কার আছে যে জেল কোডের বিধান প্রযোজ্য হবে না, সেই ক্ষেত্রে 21 দিন এবং 28 দিনের যে সময়সীমা সেটাও এখানে প্রযোজ্য হবে না। জনাব আনিসুল হক, রাষ্ট্রপতির কাছে যে ক্ষমা চাওয়ার বিষয়টি আছে বা রাষ্ট্রপতি যে ক্ষমা করে দিতে পারেন, সেই ক্ষেত্রেও কি এই রাষ্ট্রপতির ক্ষমার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষ, নাকি এটি রাষ্ট্রপতির নিজস্ব এখতিয়ার? আমাদের সংবিধানে বিষয়টি ঠিক আমার কাছে পরিষ্কার নয় আর কি, সেই জন্য আপনার কাছে জানতে চাইছি। ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র চালানোর ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে দায়িত্ব এবং দায়িত্বের যে গুরুত্ব, সেটা বিবেচনা করে অনেক সময় অনুচ্ছেদ 49-এ যেই ক্ষমতা দেওয়া আছে সেই ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেন এবং সেইভাবেই কাজ হয়। কিন্তু অনুচ্ছেদ 49-এ যে ক্ষমতা দেওয়া আছে বা সরকারকে সেকশন 401 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরে যেই ক্ষমতা দেওয়া আছে, এই দুটার মধ্যে অনুচ্ছেদ 49-এর যে পার্থক্য সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি তার নিজস্ব ডিসক্রিশন ব্যবহার করতে পারেন কারো পরামর্শ ছাড়াই। আচ্ছা, মাননীয় আইনমন্ত্রী, আপনি যদি আমার পুরনো প্রশ্নটি আমি আবার আপনাকে একটু করতে হচ্ছে, সেটা হচ্ছে যে এই আইন অনুযায়ী এই রায়টি বা এই ফাঁসির আদেশটি কার্যকর করার কথা সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত, টাইমলাইন, কোনো পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে কিনা, না করলে এটি কখন করা হতে পারে আর কি, যে এই সিদ্ধান্ত বা পদক্ষেপ নেওয়ার বিষয়টি? রায় অতি সত্বর কার্যকর করার জন্য যেই সব পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সরকারি পক্ষ থেকে সেই সব আদেশ কিন্তু ইতিমধ্যে চলে গেছে। এখন আমরা যেটার অপেক্ষায় আছি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশনের যে শেষ আদেশটি, সেই আদেশটি কারাগারে পৌঁছানো। জনাব আনিসুল হক, আপনাকে ধন্যবাদ। আমি অন্য একটি বিষয়ে প্রশ্ন করতে চাই যে যুদ্ধ অপরাধীদের দল হিসাবে বা মানবতা বিরোধী অপরাধের দল হিসাবে জামায়াতে ইসলামীর বিচার প্রক্রিয়াটি এখন কোন অবস্থায় আছে? আমিও আশা করছিলাম আপনি এইটাই করবেন আমাকে প্রশ্ন। তো আমি আপনাকে শুধু এইটুকু বলতে পারি যে খুব শীঘ্রই এই আইনটা সংশোধনের জন্য যে মন্ত্রী পরিষদ সভার যে অনুমোদন দরকার, সেই অনুমোদনের জন্য এটাকে মন্ত্রী পরিষদ সভায় পেশ করা হবে, উপস্থাপন করা হবে। মন্ত্রী পরিষদ সভায় সেটি উপস্থাপন করা হবে। সর্বশেষ এটি একটি পপুলার প্রশ্ন,
আপনি নিশ্চয়ই অনেকবার এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, উত্তরও দিয়েছেন আগে পরে। তারপরে ওই প্রশ্নটি করছি যে মানবতা বিরোধী অপরাধের মামলার কার্যক্রমের ধীর গতির একটি অভিযোগ শোনা যায়, বিষয়টি নিয়ে আপনি যদি একটু আলোকপাত করতেন। আবার অন্য পক্ষ থেকে এটিকে খুব তাড়াহুড়া করা হচ্ছে সেই অভিযোগও শোনা যায়। আপনি যদি একটু বলতেন যে এই বিষয়ে আপনার মতামত। আমার মনে হয় আমার মনে হয় যে এখন মামলার যে গতি সে সম্বন্ধে বোধহয় কারো কোনো বক্তব্য থাকা নাই, এটাই আমি বলবো, বক্তব্য নাই। তার কারণ হচ্ছে যে একটা মামলায় উভয় পক্ষকে তার বক্তব্য পেশ করার জন্য যে সময় দেওয়া উচিত ঠিক সেই সময়ই কিন্তু আদালতে দেওয়া হচ্ছে, ট্রাইব্যুনালে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন এটাও বিবেচনায় নিতে হবে, যেই সব আপিল বিভাগে যেই সব মামলা, মানবতা বিরোধী অপরাধের যেই সব মামলাগুলি এখনো আপিল শুনানির জন্য আছে, সেইগুলির কিছু আনুষ্ঠানিকতা আছে এবং এটা আইনি আনুষ্ঠানিকতা। এটা এমন না যে ফর্মালিটি শুধু, এগুলি হচ্ছে লিগ্যাল ফর্মালিটিস। যেরকম পেপার বুক তৈরি করতে হয় এবং এইগুলির অনেক কাগজপত্র, তো সেইগুলি করতে কিছু সময় হয়তো আপিল বিভাগে নেওয়া হচ্ছে। এবং আমি বিশ্বাস করি যে অনেকগুলি মামলার পেপার বুক এখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং এবং সেই মামলাগুলি বোধহয় খুব শিগগিরই আপিল বিভাগে শুনানিতে এসে যাবে। মাননীয় আইনমন্ত্রী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে আপনার উপরে কোনো চাপ, কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার করা বা কোনো ধরনের অনুরোধ উপরোধ আছে কিনা এই মুহূর্তে, শুধু কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা নিয়ে না, মানবতা বিরোধী অপরাধটিকে চালিয়ে নেওয়া বা মৃত্যুদণ্ড বাতিল করা সংক্রান্ত কোনো ধরনের চাপ এই মুহূর্তে আপনার উপরে আছে কিনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির পক্ষ থেকে? দেখেন, কথা হচ্ছে যে তারা মৃত্যুদণ্ডের ব্যাপারে হয়তো বক্তব্য, চাপের কথা, আমরা একটা স্বাধীন দেশ, কোনো চাপে নথি স্বীকার করা আমাদের ইয়ের মধ্যেও, স্বপ্নের মধ্যেও নাই। কিন্তু যেটা তারা বক্তব্য রাখতে চান সেটা হচ্ছে মৃত্যুদণ্ডের আদেশের ব্যাপারে। এবং আমার সাথে যখনই কথা হয়েছে আমি সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছি, সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ, 1971 সালে যুদ্ধ অপরাধীরা যে অপরাধ করেছেন সেই অপরাধে যে বিচার হচ্ছে তাতে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবং এই থেকে এটা কমানোর কোনো ইচ্ছা, অভিপ্রায় বা কোনো দুঃস্বপ্ন এই সরকার দেখছে না। অ্যাডভোকেট আনিসুল হক, সর্বশেষ প্রশ্ন, আইনমন্ত্রী হিসাবে আপনি 1 বছরের বেশি সময় পার করলেন, এই সময়টার মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় আপনার যে স্বপ্নগুলি, যে অ্যাডভোকেট আনিসুল হককে আমরা অনেকদিন ধরে চিনি, তার কত অংশ বা কতখানি পূরণ হচ্ছে? আপনি কি ঠিক পথে আছেন? আপনার চিন্তার সাথে আপনি একসাথে আছেন কিনা অ্যাডভোকেট আনিসুল হক? আমি ঠিক পথে আছি, কিন্তু পূরণ এখনো হয় নাই। তার কারণ হচ্ছে আপনি জানেন যে মামলার জট কমানো হচ্ছে আমার একটা মূল উদ্দেশ্য। আমি এখনো মামলার জট সেইভাবে কমিয়ে আনতে পারি নাই। আমি যেটা করতে পেরেছি যে মামলার জট কমানোর জন্য যেই সব জিনিসগুলি আপনার করতে হবে সেই সব পদক্ষেপগুলি আমি নিয়েছি। কিছু কিছু জায়গায় তার ফল হচ্ছে, কিন্তু সারা দেশে সেটার ফল যখন হবে তখন আমি ভাববো যে আমি আংশিকভাবে সাফল্য অর্জন করেছি। আপনার সাফল্য কামনা করছি অ্যাডভোকেট আনিসুল হক। এডিটর স্পিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।